নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক সতীনাথ ভাদুড়ী রচিত একটি ছোট গল্প পরিচিতা। গল্প পাঠে আমি মৌমিতা। শুরু করছি আজকের গল্প পরিচিতা। কেবল হিসেব আর হিসেব, সংসার চালানো মানেই তাই। এ যেন ছেঁড়া জাল দিয়ে মাছ ধরা, একদিক সামলাতে যাও তো আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। প্রশান্ত যথাসম্ভব এড়িয়ে চলতে চায় এ ঝামেলা, কিন্তু বাড়ির কর্তার কি নিস্তার আছে এর হাত থেকে? হিসেব তাকে করতেই হয়। মোটা খরচের হিসেব, দমকা খরচের হিসেব, ধার শোধ দেবার হিসেব, টাকা জমানোর হিসেব, স্ত্রী শৈলের উপরে ভার দৈনন্দিন সংসারের হিসেবের। মোটামুটিভাবে বলতে গেলে প্রশান্ত হিসেব করে টাকায়, মাসের প্রথমে। শৈল হিসেব করে পয়সায় আর আনায়, মাসের ৩০ দিন। মাস পয়লা আপিস ফেরত বাড়ি ঢুকবার মুহূর্তে প্রশান্তর মেজাজ একটু ভারিক্কি হয়ে ওঠে। সদর দরজার চৌকাঠটা পর্যন্ত জুতোর ঠোক্কর খেয়ে বুঝতে পারে যে এ লোকটি নেহাত হেজিপেজি নয়, বাড়ির হর্তাকর্তা বিধাতা, এতগুলি লোকের অন্নদাতা। আজকে চোখ বুঝলে ভেসে যাবে এতগুলি লোক। বাড়ির গিন্নি এখন নির্জীব, ঢোঁড়া সাপ। মাইনের টাকাটি হাতে পাবার পর থেকে তাঁর গিন্নিপানা আরম্ভ হবে। ঠিকে ঝি গুলটেনের মা প্রতি মাস পয়লা অপেক্ষা করে বাবুর আপিস থেকে বাড়ি ফিরবার। সে এ পাড়ার ডাক সাইটে দজ্জাল ঝি। পোড়া বাসন মাজবার সময় চিৎকার করে বেয়াক্কেলে বাড়ির লোকেদের গালাগালি না দিলে সে গতরে জোর পায় না। কাউকে ছেড়ে কথা বলে না। উঠতে বসতে এমন চাকরি থেকে ইস্তফা দেবার হুমকি দেয়। মাইনে নিতে একটি দিনের তর সইবে না। সে বাবুকে বাড়িতে ঢুকতে দেখে একটুও সরে বসল না। পকেট থেকে টাকাটা বের করে শৈলর হাতে দেবার সময় প্রশান্ত অন্যদিকে তাকিয়েই হাতটা বাড়িয়ে দেয়, নেহাতি তাচ্ছিল্যের সঙ্গে, যেন আজকের ডাকে পাওয়া একখানা সাধারণ চিঠি তার হাতে দিচ্ছে। এইটাই চরম পরিতৃপ্তির মুহূর্ত। ভাব দেখাতে হয়, যাক, ১ মাসের মতো আমি দায়মুক্ত। আমার শুধু এই সংসারের সঙ্গে সম্বন্ধ, রোজ যেন চারটি চারটি খেতে পাই, আর সন্ধেবেলার তাসের আসরে যেতে পাই। ব্যাস, তাইলেই হলো। ছেলে পিলের অসুখ বিসুখ আবার বাঁধিয়ে বসো না যেন, তাহলে খরচকে খরচ আর আমার ব্রিজ খেলার আড্ডায় যাওয়া বন্ধ। ওই একটাই তো আমার নেশা, বিড়ি সিগারেটটা পর্যন্ত খাই না। শৈল ৮ টাকা গুনে গুলটেনের মায়ের হাতে দেয়। বাবারে বাবা, হলো? মাইজির মুখের মৃদু হাসিকে উপেক্ষা করে গুলটেনের মা মুখ ঝামটা দেয়। এর মধ্যে আবার বাবারে বাবা কি? ভিক্ষা নিচ্ছি নাকি? বাবু পয়লা মাইনে পাবে, আর আমি পয়লা মাইনে চাইলেই দোষ? ৮ টাকা দেখাতে এসেছে। এমন ৮ টাকা ঢের দেখেছি। কাঁড়ি কাঁড়ি পোড়া বাসন। অন্য সব বাড়িতে ঝি চাকরদের দশহরা আর হোলিতে একখানা করে কাপড় দেয়, এ বাড়িতে তো সে পাটও নেই। চাকরির আবার অভাব। সেরিস্তিদার বাবুর বাড়িতে খোশামত করছে আমায় ৯ টাকা মাইনেতে। নেহাত একটা পুরনো সম্বন্ধ আছে অনেক কালের, তাই বলে ছেড়ে যায়নি এতদিন। সোজা বলে দিচ্ছি, দশহরা আর হোলিতে যদি আমায় কাপড় না দেন, তাহলে আর কাজ করব না এ বাড়িতে। মাসের প্রথমেই বলে দেন, তাতে গেরস্তরও সুবিধে, আমারও সুবিধে। একবার আরম্ভ হলে এখন থামবার নয়। শৈল কাতর মিনতি জানায়, আচ্ছা বাপু, এখন যা। বাবুকে একটু হাত মুখ ধুয়ে জল টল খেতে দিবি না, তাও দিবি না? একখানা ময়লা নোট বদলে রাগে গজগজ করতে করতে গুলটেনের মা চলে গেল। তার উপরে প্রশান্ত চিরকালই বিরক্ত। সংসারের ব্যাপারে সে সাধারণত কথা বলতে চায় না, কিন্তু আজ মাস পয়লার মেজাজে সে বলেই ফেলল, ছাড়িয়ে দিলেই হয় এটাকে। আজকাল আবার লোকের অভাব। রিফিউজি ক্যাম্পের ১০০০টা লোক ঘোরাঘুরি করছে,
কাজের খোঁজে। সেই যে মেয়ে মানুষটা সেদিন তোমায় বাঁশের ধুনুচি তৈরি করা শেখাচ্ছিল, সেটা তো 6 টাকাতেই কাজ করতে রাজি, বললে না? কে? চাপা? রিফিউজি ক্যাম্পের লোক। কে কেমন জানা নেই শোনা নেই। গুলটেনের মা হাজার হলেও পুরনো লোক। ওকে পুজোর কাপড় দেব না ছাই, ও ওরকম বলে। প্রশান্ত আর কথা বাড়াতে চায় না। স্ত্রীর সন্দেহবাতিগ্রস্ত মনের এই দিকটার সঙ্গে সে পরিচিত। বয়স্থা স্ত্রীলোক ছাড়া আর কাউকে শৈলবাড়িতে ঝি হিসেবে রেখে স্বস্তি পায় না। সে রাত্রে খেলা জমেছিল ভালো, কেবল সে সাথে পার্টনার যদি রুইতন না খেলে হরতন খেলে তাহলে কিভাবে বদলে যেতে পারত খেলা, এই কথাই ভাবতে ভাবতে প্রশান্ত বাড়ি ফিরছিল। দোরগোড়ায় এসে চমক ভাঙল। এ কি, বাড়িতে কথাবার্তা শোনা যাচ্ছে। রোজ যখন সে ফেরে তখন বাড়ি নিশুতি। আগে শৈল হেসেলে রাত 12টা পর্যন্ত তার ভাত আগলে বসে থাকত। বিয়ের পর থেকেই তার অম্বলের ব্যামো আজকাল বেড়েছে, প্রায় সন্ধ্যের দিকে মাথা ধরে। চেহারা দিন দিনই শুকিয়ে দড়ি পাকানো গোছের হয়ে যাচ্ছে। 30 বছর বয়সে গায়ে কোথায় একটু মাংস লাগবে তা নয়, ঠিক উল্টো। কবিরাজ মশাই বলেছিলেন, সকাল সকাল খাওয়া, সকাল সকাল শোয়া, এই হচ্ছে এই রোগের একমাত্র ওষুধ। নিজের স্ত্রীহীন চেহারার কথা ভেবে সে কবিরাজ মশাইয়ের নির্দেশ মেনে চলতে রাজি হয়েছে। রাতে ঘরের মধ্যে প্রশান্তর ভাত ঢাকা থাকে। তবে আজকে জেগে কেন সবাই? প্রশান্তর মনের মধ্যে ছ্যাঁত করে উঠল। খোকার আবার অসুখ বিসুখ হলো নাকি? এই তো সেদিন অসুখ থেকে উঠল, আবার হয়তো এক খরচের ধাক্কা। দিন কতক সবাই ভালো থাকলেই তার ভিতরের মন বলে যে আবার এক ঝাঁক ওষুধপথ্যির খরচ আসছে। গত মাসে শৈলর সাবিত্রীব্রত উদযাপনে একটা মোটা টাকা খরচ হয়েছে। কোথায় ভাবছিল এ মাসে কিছু জমাতে পারবে পুজোর সময়ের জন্য, অমনি কি একটা দমকা খরচ আসবে। চিরকাল সে লক্ষ্য করে আসছে যে টাকা জমানোর জোগাড় করলেই আচমকা একটা খরচ ঘাড়ে এসে পড়ে। তা সে বাসন চুরি গিয়েই হোক কিংবা কোনো শালাশালির হঠাৎ বিয়ে ঠিক হয়ে গিয়েই হোক। বাড়ি ঢুকে সে কিন্তু অবাক হয়ে গেল। প্রথমটায় চিনতে পারেনি। সাদা লম্বা দাড়িওয়ালা এক ভদ্রলোক ছেলে মেয়েদের সঙ্গে গল্প করছেন। কোথায় যেন দেখেছি একে আগে, চেনা চেনা মুখ। এই যে প্রশান্ত, তোমার ছেলে মেয়েদের বলছিলাম স্কুল বোর্ডিংয়ে তোমার সেই নিখিল ভারত কুলকুচা প্রতিযোগিতার কথা। এরা কিছুতেই বিশ্বাস করবে না। এতক্ষণে চিনতে পেরে প্রণাম করল প্রশান্ত। অঙ্কের মাস্টার দারিক মুখুজ্জে বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ছেলেরা বলতো দাড়ি মুখুজ্জে। তখন ছিল কালো দাড়ি, তাই চিনতে পারা যাচ্ছিল না এখন। ভদ্রলোক দরকারের চাইতেও বেশি কড়া। বোর্ডিংয়ে খাওয়া দাওয়ার পরে আঁচানোর সময় একদিন কুলকুচো কুলকুচো খেলার আবিষ্কার। কে কতদূর জল ফেলতে পারে কুলকুচো করে, এই দিয়ে খেলার আরম্ভ। জীবনে এই একটা খেলাতেই প্রশান্ত ফার্স্ট হতে পেরেছিল। এখনো বেশ মনে আছে। তার রেঞ্জ ছিল মাটিতে দাঁড়িয়ে 9 ফুট 6 ইঞ্চি, বোর্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে 10 ফুট। তার কুলকুচোর নিশানাও ছিল অব্যর্থ। টার্গেট প্র্যাকটিসের সময় আগে থেকে বন্ধুদের মধ্যে সাড়া পড়ে যেত। এইবার আসছে প্রশান্তর বুলেট। নিজে অবধারিত পাবে জেনে একটি চায়ের কাপ কিনে প্রশান্ত নিখিল ভারত কুলকুচা প্রতিযোগিতার আহ্বান করেছিল। দাড়ি মুখুজ্জে ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার বোর্ডিংয়ে এই অনাচারের খবর পেয়ে তিনি প্রশান্তদের স্কুল থেকে রাস্টিকেট করার ভয় দেখান। সব মনে আছে। এরপর থেকে তার বিলক্ষণ রাগ ছিল দাড়ি মুখুজ্জের উপরে। সেই দাড়িক মুখুজ্জে। আপনি হঠাৎ আমার ঠিকানা পেলেন কি করে? ঠিকানা পাবার জন্য কি কম কষ্ট করতে হয়েছে? কৃতি ছাত্ররাই তো শিক্ষকদের বুড়ো বয়সের সম্বল। ভাবলাম একবার দেখা করে আসি প্রশান্তর সঙ্গে। হবে এখন সেসব কথা পরে।
তার ছাত্রের কৃতিত্বের বর্তমান বাজার দর মাগি ভাতা সমেত মাসিক ১২৮ টাকা। এ খবর তিনি জানেন কিনা বোঝা গেল না। এই অবাঞ্ছিত অতিথি এখন কদিন থাকবেন কে জানে। বাড়িতে শোয়ার ঘর তো একখানি। শৈল ছিল রান্নাঘরে। তার কাছেই প্রশান্ত শুনল অতিথির এ বাড়িতে ঢুকবার ইতিহাস। প্রথম যখন ভদ্রলোক প্রশান্তর নাম ধরে চেঁচিয়ে ডাকেন, তখন শৈল খোকাকে দিয়ে বলিয়েছিল যে বাবা বাড়ি নেই, ফিরতে রাত হবে। তিনি বাইরের সিঁড়ির উপরে বসলেন। ঘণ্টাখানেক পরে আবার চিৎকার, খোকা, মাকে বলো যে আমি তোমার বাবার মাস্টারমশাই, আজ রাতে এখানে খাবো। এরপর কি আর চোখ কান বন্ধ করে থাকা যায়? এনে বসালাম ঘরে। মাস্টারমশাই কেন যে তার কৃতী ছাত্রদের এমন গরু খোঁজা করে খুঁজতে আরম্ভ করেছেন, সে খবর জানা গেল খাওয়ার সময়। তার ছোট মেয়ের বয়স ২৩-২৪ বছর। এতদিনে বিয়ের ঠিক হয়েছে এক জায়গায়, সেই জন্যে তিনি টাকা সংগ্রহে বেরিয়েছেন। পুরনো ছাত্ররা যে যা পেরেছে দিয়েছে, অনেকেই আবার তাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পাড়া থেকে ২-১০ টাকা চাঁদাও সংগ্রহ করে দিয়েছে। উনি আন্দাজ দিলেন টাকা ৩০-৪০ আশা করেন এখান থেকে। এই রকমই একটা কিছুর ভয়ে করেছিল প্রশান্ত। বৃদ্ধ অঙ্কের মাস্টার ছিলেন, তাই আজও হিসেবের ভুল হয়নি তার। একেবারে পয়লা তারিখে এসেছেন, হাতে কিছু নেই বলবারও উপায় নেই। স্বামী স্ত্রীতে মিলে অনেক আলোচনার পরে ঠিক হলো একে কালই বিদায় করতে হবে, নইলে উনি এখন এখানে থেকে চাঁদা তুলে বেড়াবেন পাড়ার লোকের কাছে। এখানে থাকা মানেই খরচ, অসুবিধেও অনেক। তার চেয়ে নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু টাকা থোকে ওকে দিয়ে কাল সকালেই বিদায় করে দেওয়া ভালো। যেতে কি চান? ১৫টা টাকা দিয়ে অতি কষ্টে তাকে বাগ বানানো গেল কোনো রকমে। তিনি তো গেলেন, কিন্তু পারিবারিক বাজেটের উপর দিয়ে ঝড় বয়ে গেল। এটাকে গুরু দক্ষিণা বলে ভাবতে পারলেও মনে তৃপ্তি পাওয়া যেত। কিন্তু দাড়ি মুখুজ্জের উপরে সেজেছিল হাড়ে চটা চিরটাকাল। একেবারে বিনা নোটিশে ১৫ টাকা খরচ। শৈলই প্রথম কথাটা পারল। সংসারের খরচ কমিয়ে এই ১৫ টাকা পুষিয়ে নেবার দায়িত্ব তারই। তবু ভাগ্যি যে কারোর কাছে হাত পাততে হয়নি। গুলটেনের মাকে ছাড়িয়ে দিলেই হয়, ২ মাসেই তাহলে টাকাটা উঠে আসবে। না না, সে হয় না। কেন, বিনা ঝিতে আমি কি চালাইনি কখনো? যখন চালিয়েছ তখন চালিয়েছ, এখন কি তোমার সে শরীর আছে? দেখো তো, হাতের সব শিরাগুলো বেরিয়ে পড়েছে। আয়নাতে দেখেছ তোমার চেহারা কি হয়ে যাচ্ছে দিন দিন? প্রশান্ত জানে শৈলর মনের এই দিকটা বড় স্পর্শকাতর। শৈল রাজি হয় গুলটেনের মাকে ছাড়িয়ে চাঁপাকে রাখতে। মাসে ২ টাকা করে বাঁচবে, এ মাইনে নেবে ৬ টাকা করে। ১৫ টাকা পুরোতে লাগবে ৮ মাস। ততদিন এখানে রেফিউজি ক্যাম্প টিকলে হয়। শোনা যাচ্ছে যে শিগগিরই এখানকার ক্যাম্প উঠে যাবে। ভালোই হবে। চাঁপা টাপার মতো মেয়েদের বেশি দিন রাখা কোনো কাজের কথা না। আর ২-৪ মাসের মধ্যে সে নিজেই বোধহয় সেরে উঠবে। সদ্য বরখাস্ত করা গুলটেনের মায়ের চিৎকার শৈলর মনের খটকা আরও বাড়িয়ে দেয়। সদ্য নিযুক্তা চাঁপার উদ্দেশ্যে গালাগালি দিয়ে সে পাড়া মাথায় করে। ওই বজ্জাত পাকিস্তানি মাগি, চাল নেই চুলো নেই, কোথায় বাড়িঘর তার ঠিক ঠিকানা নেই। এখানে এসে লম্বা লম্বা গপ্প ঝাড়ে ওর নাকি ৩০০ বিঘা ধানের ক্ষেত ছিল। চাই গভর্নমেন্টকে ঠকিয়ে খাচ্ছে, ওদিকে সরকার বাহাদুরের কাছ থেকে খোরাকি নিচ্ছে, আবার এদিকে বাবু ভাইদের বাড়িতে কাজ নিয়ে আমাদের দানা পানি বন্ধ করছে। আরও কত রকমের তোরা রোজগার করিস জানি নে বুঝি। যার চোখ আছে সেই দেখছে। গা ফুটে কুষ্টু বেরোবে এই বলে রাখলাম। গুলটেনের মায়ের কথা কখনো মিথ্যে হয় না। আর এই বাড়ির মাইজিকেও বলি, নিজের দেশের লোক পেয়েছ বলে কি চোখ বুজে তাকে রাখতে হবে নাকি? বাঙালি হলেই বাঙালির দিকে টানে, এ জিনিস চিরকাল দেখে আসছি। নিজের দেশের ভিখারির দেখা পেয়েছ বলে কি
এখানকার এতকালকার সব সম্বন্ধ ধুয়ে পুছে ফেলে দিতে হবে? মুলুকের গাধার লাদও বুঝি এখানকার গোবরের চেয়ে ভালো? সে রাত্রে প্রশান্ত তাসে 10 পয়সা জিতেছিল, সেই জন্য মনটা বেশ ভালো ছিল। রাতে খাওয়ার পরে সে ঘর থেকে বেরুলো আঁচাতে, বাইরের বারান্দায়। রাত নিশুতি, উঠোনে জ্যোৎস্না ফুটফুট করছে। এক ঘটি জল রয়েছে বারান্দায়। শৈলর কোনো কাজে ত্রুটি নেই। আঁচাবার সময় হঠাৎ মনে পড়ল দাড়ি মুখুজ্জের বলা কুলকুচো প্রতিযোগিতার কথা। এখন ভাবলেও হাসি পায়। কি দিনই গিয়েছে সেসব। সব জিনিসেই অভ্যাসের দরকার। এখন বোধহয় আধ ফুটও ক্লিয়ার করতে পারবে না। উঠোনের মাঝখানে শৈল এঁঠো বাসনগুলো নামিয়ে রেখে দিয়েছে, ঝি ভরে এসে মেজে দেবে বলে। কত দূর হবে বাসনগুলো এখান থেকে? 6 ফুট হবে নিশ্চয়ই। এটুকু সে পারবে না কুলকুচো করে ফেলতে? নিশ্চয়ই পারবে। ঠিক পেরেছে, অনায়াসে। আনাড়িরা জানবে কি করে মাথাটা কত ডিগ্রি পিছনে ঝুঁকালে কুলকুচোর বুলেট সবচেয়ে বেশি দূরে যায়? ঠোঁট দুটোকে মুড়ে তার পরিধি কতটা সংকুচিত করলে নিশানা ঠিক করতে সবচেয়ে সুবিধা হয়? আছে, এর মধ্যে আরও অনেক রকমের সূক্ষ্ম কারিগরি আছে। 45 ডিগ্রি উঁচু করে মুখখানাকে সে বাসনগুলোর দিকে কুলকুচোর পিচকিরি ছুড়ল। একেবারে বুলসাই, ঠিক জামবাটির মধ্যে গিয়ে পড়েছে। এত নির্মল আনন্দ সে বহুকাল পায়নি। ছেলে মানুষের মতো সে উৎসাহ পাচ্ছে এই খেলায়। ভাগ্যে শৈল এখন শুয়ে, নইলে এঁটো জল এমন করে সারা উঠোনে ছিটোতে দেখলে এখনই অনর্থ বাধাত। ঘটির জল ফুরিয়ে গেল। আচ্ছা, আবার কাল হবে। এখান থেকে ওই বাসনগুলো কয় পা দূরে? সে হেঁটে মেপে দেখে, 9 পা। মোটে। কাল থেকে সে আবার কুলকুচো ছোড়া অভ্যাস করবে। প্রত্যহ সে চেষ্টা করবে আগের দিনের রেকর্ড ভাঙতে। 25 বছর আগেকার বোর্ডিং জীবনের ছেলে মানুষ মনটিকে হঠাৎ যেন আবার খুঁজে পেয়েছে আজ। দিন চারেক পরে সন্ধেবেলায় তাস খেলতে যাবার জন্য তৈরি হচ্ছে প্রশান্ত। নজর পড়ল খোকার উপরে। রান্নাঘরে একটি ছোট বালতির উপরে পিঁড়ি চাপা দেওয়া আছে। সে সেই পিঁড়ির উপরে মাথা কাত করে রেখে হাঁটু গেড়ে বসেছে। কি হচ্ছে রে খোকা? মাছের টেলিগ্রাফ শুনছি। টেলিগ্রাফ? হ্যাঁ, শিঙি মাছের। কাছে গিয়ে দাঁড়াতে ব্যাপারটা পরিষ্কার হলো। বালতির ভিতরে শিঙি মাছ ঢাকা আছে। শোবার ঘর থেকে প্রশান্তর কথা শুনে ছুটে এলো শৈল। 2-4 ঘা পড়ল খোকার পিঠে। যা মানা করি তাই, আঁশঘাটা। মাছের বালতির উপরে শুয়ে আছেন, আর কিছু রাখলো না এরা। হাত ধুয়ে আয় আগে। আবার গোজ হয়ে দাঁড়িয়ে রইলি, দাঁড়া তো। সামান্য কারণে শৈলর এত রাগ দেখে প্রশান্ত একটু আশ্চর্য হয়। মেজাজ দিন দিনই তিরিক্ষি হয়ে উঠছে। কিন্তু সে সবচেয়ে অবাক হয়েছে শিঙি মাছ দেখে। প্রশান্ত নিজে বাজার করে, সে তো আনেনি। যেসব মাছে আঁশ নেই সে মাছগুলো এ বাড়িতে তো আসে না, কেউ খায় না। আপত্তি সবচেয়ে বেশি শৈলরই। খোকার পেটটা ঠিক যাচ্ছে না, তাই আনালাম শিঙি মাছ। বাড়ির প্রত্যেকটি লোক আছেন যে যার মতো, সব ধকল তো এসে পড়ে আমারই উপরে। শৈলর চোখে জল এসে গেছে। চোখের জল তার হাত ধরা। এত মারধর কান্নাকাটির কি হলো বুঝতে পারে না প্রশান্ত। ঠেস দিয়ে বলা কথায় অকারণে নিজেকে দোষী দোষী মনে হয়। সত্যি, সংসারের সব ঝক্কি পোয়াতে হয় বেচারি শৈলকেই। ওই অস্থি চর্মসার শরীর নিয়ে উদয়াস্ত খাটছে। ছেলের যে শরীর খারাপ সে খবর পর্যন্ত রাখে না প্রশান্ত। নিজে থেকে বুদ্ধি করে রুগ্ন ছেলের পথ্যটা পর্যন্ত কিনে আনে না। তাই বুঝি এই অভিমান, এই ব্যথা শৈলর। এসব কোনো বিষয়ে নজর নেই। তাস খেলতে বেরোচ্ছে এখন। সত্যি সে স্বার্থপর। তাস খেলায় সে গড়ে মাসে 1.5 টাকা করে হারে। যাদের সংসারে 1-2 পয়সার হিসেব করে চলতে হয় তাদের পক্ষে কি
নিজের ফুর্তির জন্য মাসে ১.৫ টাকা করে বাজে খরচ করা উচিত? না, সে আর তাস খেলতে যাবে না। অনেককাল পরে আজকে প্রশান্ত সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ল। কথা বলবে কি? শৈলর চোখের জল বাঁধ মানছে না। এত সোহাগ স্বামীর কাছে সে অনেক দিন পায়নি। তাস না খেলার জন্যে না কি জন্য যেন প্রশান্তরও সে রাত্রে কিছুতেই ঘুম আসতে চায় না। মাঝরাতে একটু তন্দ্রা এসেছিল, কপালে কি যে ঠান্ডা মতো লাগায় সে চমকে উঠল। ও শৈল! ঘুমের ঘোরেই বোঝে যে কপালে পয়সা টয়সা কিছু একটা ঠেকিয়ে সেটাকে রেখে দিয়ে এলো। নিশ্চয়ই সিদ্ধেশ্বরী তলায় পুজো দেবে। তাস খেলতে না যাওয়ায় বোধহয় ভেবেছে স্বামীর একটু শরীর খারাপ হয়েছে। শৈলর হাতে একটা আষ্টে আষ্টে গন্ধ। আবার ঘুম চোখ জুড়ে এলো। সকালে চোখে মুখে জল না দিয়েই চা খাওয়াটা প্রশান্তর চিরকালের অভ্যাস। বারান্দায় এসে মোড়াটার উপরে বসতেই দেখে গুলটেনের মা বাসন মাজছে। অবাক হওয়ারই কথা। ছেলেমেয়েরা এসে বসেছে বারান্দায়। বাবার চা খাওয়া শেষ হলে সেই কাপে তারা চা খাবে। কে প্লেট কে পেয়ালা নেবে তাই নিয়ে রোজ ঝগড়া। শৈল চা নিয়ে এলো। খোকা হঠাৎ হাততালি দিয়ে ওঠে। এ রাম, বাবার কপালে সিঁদুর! এ রাম, বাবা টিপ পড়েছে। মনে মনে খুব লজ্জিত হলো প্রশান্ত। শৈলর মুখ দেখে বোঝে যে সে অপ্রস্তুত হয়েছে আরো বেশি। হবারই কথা, মেয়ে বড় হচ্ছে। কোঁচার খুঁট দিয়ে কপালের সিঁদুরের ছোপটুকু মুছে ফেলল প্রশান্ত। তারপরে গুলটেনের মায়ের দিকে চোখের ইশারা করে শৈলকে জিজ্ঞাসা করল, একে আবার দেখছি? হ্যাঁ, বলেই শৈল রান্নাঘরে ঢুকে গেল। তার হাতে এখন অনেক কাজ, কথা বলবার সময় নেই। চাপা নিশ্চয়ই ঝগড়াঝাটি করে থাকবে। যাক, শৈলর সংসার শৈল বুঝবে। সেদিন শনিবার ৩টের সময় আপিস থেকে বাড়ি ফিরল প্রশান্ত। উঠোনে প্রচণ্ড হইচই বেঁধে গিয়েছে। চাপা আর গুলটেনের মা, কেউ কম যায় না। গুলটেনের মায়ের হিন্দিতে গালাগালি তবু বোঝা যায়, কিন্তু চাপার পূর্ববঙ্গের গালাগালির ভাষা বোঝে কার সাধ্য। বারান্দায় বসে কাঁদছে শৈল। বাবুকে দেখে অন্যদিন মাথায় কাপড় টেনে দিত চাপা। আর কোনোদিনও মাথায় কাপড় দেয় না গুলটেনের মা। এখন দেখা গেল ঠিক তার উল্টো। এই বাবু এসেছেন বলে গুলটেনের মা জিভ কেটে ঘোমটা টেনে বেরিয়ে যেতে চাচ্ছিল। চাপা তার কাপড় চেপে ধরেছে। চাপার কথার যা অল্প স্বল্প বোঝা গেল তার অর্থ দাঁড়ায় যে বাবুর কাছ থেকেই সে ব্যাপারটার সুবিচার চায়। এই জন্যেই সে অপেক্ষা করছে। ৬ টাকা মাইনের চাকরিতে মা তাকে বহাল করে ৩ দিন পরে ছাড়িয়ে দিলেন। কোন অপরাধে তা সে জানে না। কাল সকালে সে শুধু মাকে বলেছিল যে তার মতো ঝি চাকরের উপরে দরদ আর কোনো বাড়িতে সে দেখেনি। এঁটো বাসনগুলোয় জল ঢেলে ভিজিয়ে রাখলে ঝি চাকরের মাজতে কত সুবিধে, এ কথাটা কি সব বাড়িতে খেয়াল রাখে? সে শুধু দোষের মধ্যে বলেছিল, মা, আপনি রোজ রাত্রে এঁটো বাসনগুলোয় জল দিয়ে রাখেন, দিনের বেলায় রাখেন না কেন? রোদ্দুরে বাসনগুলো শুকিয়ে খড়খড়ে হয়ে থাকে। মা শুধু জিজ্ঞাসা করলেন, রাত্রে বাসনে জল দেওয়া থাকে নাকি? তারপরেই চক্ষু রক্তবর্ণ। বললেন, আজ ও বেলা থেকে আর কাজ করতে হবে না। পাকিস্তানি মেয়েদের জানা নেই শোনা নেই, এর চেয়ে চেনাশোনা গুলটেনের মাই ভালো। বেশ কথা, রাখতে ইচ্ছে হয় রাখবে, ইচ্ছে না হলে রাখবে না। কিন্তু কি দোষ তুমি আমার পেলে মা ৩ দিনের মধ্যে, যে তোমার চোখে আমি বিষ হয়ে গেলাম? যাগ্গে, গরিবের আবার মান অপমান ভগবানই আমাদের মেরেছে, তুমি আর আমার তার চেয়ে বেশি কি করবে? মা বলেছিল আজ এসে ৪ দিনের মাইনেটা নিয়ে যেতে। আজ মাইনে দেবার পরে মা বললে ৪টি মাছের ঝোল ভাতও খেয়ে যাও চাপা। ভাত খাওয়ার পরে খোকাবাবু তাকে গপ্পে গপ্পে জিজ্ঞাসা করেছে, সিঁদুর মাখানো শিঙি মাছ খেতে তেতো না ভালো? সিঁদুর মাখানো শিঙি মাছ,
ও এক দিয়ে বমি আসবার জোগাড়। সিঁদুরে যে পাড়া থাকে, খেলে যে গা দিয়ে কুষ্ঠ বার হয়। মায়ের কাছে চেঁচামেচি করতেই গায়ে পড়ে ঝগড়া করতে এলো গুলটেনের মা। সে টুকটাক জানে, নিজে শিঙি মাছ এনে মন্ত্র পড়ে দিয়েছে। মাইজিকে বলে সেই মন্ত্র পড়া শিঙি মাছ তাকে খাইয়ে দিয়েছে। আরও কি কি করেছে সেই জানে। বলছে যে কেউ আর চাঁপার দিকে ফিরেও তাকাবে না, গায়ে কুষ্ঠ বেরোবে। যেমন পরের চাকরি খেতে গিয়েছিল তেমনি শাস্তি। চাঁপার কপালে কি এও ছিল? কি করেছিল সে যে সবাই মিলে তাকে এই বিদেশ বিভুঁইয়ে সিঁদুর মাখানো শিঙি মাছ খাইয়ে দিল? সে এখনই গিয়ে ক্যাম্পের ডেপুটি সাহেবকে বলে গ্রেপ্তার করাবে গুলটেনের মাকে। বাবু, আপনি এর বিচার করে দিন। চাঁপা বাবুর পায়ে মাথা কোটে। তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে চেষ্টা করে প্রশান্ত। 2 টাকা আর একখানা পুরনো শাড়ি খেসারত দিয়ে তাকে অতি কষ্টে বিদেয় করতে হয়। চাঁপা চলে গেলেও ভয় যায় না। সে আবার ক্যাম্পে গিয়ে না এই নিয়ে হইচই বাঁধায়, তাহলে কেলেঙ্কারির এক শেষ। শৈল অঝরে কাঁদছে। গুলটেনের মায়ের পরামর্শে তার কপালে ঠেকানো শিঙি মাছ চাঁপাকে খাওয়ানো। ছেলে মানুষই না, কিন্তু কি করবে প্রশান্ত? শৈলকে স্ত্রীর চেয়েও বেশি ছেলে মানুষই সে নিজে করেছে, এঁটো বাসনগুলোর উপরে কুলকুচো কুলকুচো খেলা করে। শেষ হলো সতীনাথ ভাদুড়ী রচিত ছোট গল্প পরিচিতা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।